জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব কি আসলে একপেশে ও জবরদস্তিমূলকভাবে জাতির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, নাকি জুলাই স্পিরিটকে আরও পোক্ত করার জন্য এসব সুপারিশ করা হয়েছে? জুলাই সনদ ও নির্বাচন নিয়ে কারা পরিস্থিতি ঘোলাটে করছে তা নিয়ে দোষারোপের রাজনীতি চলছেই। এসব বিতর্কের মাঝে নির্বাচন নিয়ে শঙ্কার কথাও বলছেন কেউ কেউ। আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা নিয়ে আজকে আলোচনা করব এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ঐক্য না অনৈক্যের পথে রাজনীতি। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন ডক্টর আনাম এহসানুল হক মিনন, সাবেক প্রতিমন্ত্রী ও চেয়ারম্যান ইআরআই, আনিস আলমগীর সিনিয়র সাংবাদিক, আছেন ডক্টর আসিফ শাহান অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এস এম সাইফ মোস্তাফিজ যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত। আমি শুরুতেই একটু যেতে চাই ডক্টর আসিফ শাহান আপনার কাছে, যে আপনি জানেন যে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বেশ আলোচনা চলছে। বিএনপি এটাকে প্রতারণামূলক বলছে। এতদিন আলোচনার পর আসলে এই তর্কটা কেন তৈরি হলো? এই তর্ক কি এড়ানো সম্ভব ছিল? ধন্যবাদ আপনাকে। বিএনপির কনসার্নটা যেখান থেকে এসেছে সেটা তো খুব পরিষ্কার, যে নোট অফ ডিসেন্ট নিয়ে যে আলাপ আলোচনা যেগুলো হয়েছে, তো বিএনপির এক্সপেকটেশন যেটা ছিল যে জুলাই সনদে জুলাই ইমপ্লিমেন্টেশন চার্টারে যেটা থাকবে সেখানে হচ্ছে কি সেই নোট অফ ডিসেন্ট সহ পুরো জিনিসটাই থাকবে। আর নোট অফ ডিসেন্টটা না থাকাটাকে বিএনপি তার জন্য একটা সমস্যা মনে করছে। এখন এখানে কয়েকটা ব্যাপার আছে। যে প্রথমত, যে আমরা জানি যে যখন জুলাই সনদ নিয়ে ডিসকাশনটা হয়েছে বা আলাপ আলোচনাটা হয়েছে, সেই সময়টায় নোট অফ ডিসেন্টটা খুব প্রমিনেন্ট হিসেবেই ছিল। এবং বিএনপির এই অভিযোগটাকেও আমি এগ্রি করি যে নোট অফ ডিসেন্টটাকে যখন ইন্ট্রোডিউস করা হয়েছিল তখন আসলে কোনো ধরনের বলাও হয়নি যে এই নোট অফ ডিসেন্টের ভবিষ্যৎটা কী বা এটাকে হচ্ছে গিয়ে কীভাবে ইসে করা হবে। সো আই এগ্রি উইথ দ্যাট পার্সপেক্টিভ। বাট যেইটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়, যে যখন চার্টারের ব্যাপারটা আলোচনা যখন শেষ হলো, আপনার যদি মনে থাকে, তখন কিন্তু ঐক্যমত্য কমিশন একটা জিনিস বলেছিল যে এইটার পথরেখা ঠিক করার দায়িত্ব আমাদের না, আমরাই দায়িত্ব নিব না। তখন রাজনৈতিক দলগুলোই রিকোয়েস্ট করেছিল ঐক্যমত্য কমিশনকে যে তাদেরকে একটা প্রস্তাব দিতে। এখন এইটার আলাপ আলোচনাগুলো আপনি যদি দেখেন, যে 1 মাস এবং পরে তারও 15 দিন বাড়ানো হলো, এই পুরো সময়কালীন আলাপ আলোচনায় বারবার একটা প্রশ্ন এসেছে, এই নোট অফ ডিসেন্টের ব্যাপারে কি হবে। বিএনপির যেমন একটা পজিশন ছিল, একই সাথে বাকি কয়েকটি রাজনৈতিক দলেরও এই পজিশন ছিল যে নোট অফ ডিসেন্ট নিয়ে রেফারেন্ডাম ব্যাপারে ওনারা একমত হলেও এইটাকে রেফারেন্ডামে নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না সেটা নিয়ে বেশ কথাবার্তা হয়েছিল। ওই জায়গাটায় এসে বেসিক্যালি ঐক্যমত্য কমিশনের একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গায় ঐক্যমত্য কমিশন দাঁড়িয়েছিল, হয় এটা সহ তাকে দিতে হবে অথবা এটা ছাড়া তাকে দিতে হবে। এখন যেটা হয়েছে, এই সিদ্ধান্তটা এসেনশিয়ালি বিএনপির পক্ষে গেছে। তারপরেও আমি বলবো যে এই জায়গাটায় বিএনপি সরাসরি নাকচ করে দেওয়ার চাইতে বিএনপির এখনও হচ্ছে গিয়ে বেশ কিছু জায়গা আছে। যেমন আমরা দেখেছি যে 2টা অল্টারনেটিভ আছে। এই 2টা অল্টারনেটিভের মধ্যে প্রথম যে বিকল্পটা, সেই বিকল্পটাতে বলা হয়েছে যে আপনি একটা সরকার একটা একটা সংবিধান সংশোধন বিল একটা করে দিবে, সেই বিলটা পাস হয়ে আসবে, বাট জাতীয় সংসদ যখন হচ্ছে সেটাকে বাস্তবায়ন করবে বা সংবিধান সংশোধন করবে, তখন এই গণভোটে পাস হওয়া বিলটাকে সে বিবেচনায় নিবে। এখন গণভোটে কি সকল বিষয়ই আসলে যাবে? না, যেগুলো হচ্ছে সংবিধান সংশ্লিষ্ট বিষয় তো প্রচুর বিষয় রয়েছে, প্রত্যেকটা বিষয় কি যাবে? তফসিলে তো আইডেন্টিফাই করে দেওয়া আছে যে 48টা বিষয় যেটা, সে 48টা বিষয় যাবে। 48টা বিষয়ের উপর কি আলাদা আলাদা ভোট হ্যাঁ না হবে, না 48টার উপরে একটা ভোটই হবে, একটা প্যাকেজ হিসেবেই রাখা হয়েছে। এখন আমি যেটা বলছিলাম যে সেইখানে কিন্তু একটা কথা বলা আছে, বিবেচনা করা হবে, বিবেচনা করা যাবে। এখন এই বিবেচনা শব্দটার একটা ব্যাখ্যা দাবি করে, যে ব্যাখ্যাটা আমার ধারণা বিএনপি, আই এম শিওর এনসিপি এবং জামাত অন্যান্য রাজনৈতিক দলেরও ঐক্যমত্য কমিশন এবং সরকারের কাছে চাওয়া উচিত যে বিবেচনা শব্দটার অর্থটা কি। যদি বিবেচনার শব্দটার অর্থ হয় যে আমি যখন এটাকে বাস্তবায়ন করব তখন সেখানে আমি কিছু যোগ করতে পারবো, কিছু বিয়োগ করতে পারবো, এখানে চেঞ্জ আনতে পারবো, সেটার সাথে নোট অফ ডিসেন্টের কোনো সম্পর্ক থাকবে কিনা এই ক্ল্যারিফিকেশনটা দরকার। এইটা যদি হয় তাহলে এক ধরনের আলোচনা, যদি না হয় তাহলে আরেক ধরনের। সো এইটা পরিষ্কার দরকার। আমি জাস্ট আরেকটা কথা, একই জিনিস কিন্তু বিকল্প 2 ক্ষেত্রেও প্রযোজ্য। বিকল্প 2 যেটা বলা হয়েছে, এখানে কিন্তু কোনো বিল প্রস্তুত করে দেওয়া হচ্ছে না। এখানে জাতীয় সংসদ 270 দিন বসে একটা বিল তৈরি করবেন। আপনি যখন বিল তৈরি করবেন, সো বিলের ল্যাঙ্গুয়েজের মধ্যেও প্রচুর ল্যাটিচিউড থাকবে,
আপনার সেইখানেও হচ্ছে গিয়ে অনেক কিছু চেঞ্জ করার অপরচুনিটি থাকবে। এখন সেটার মাত্রা কতখানি, সেটা কি একদম আপনি নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো আছে সেগুলোকে সম্পূর্ণ নিয়ে এসে করতে পারবেন কি করতে পারবেন না, এইটারও কোনো ক্ল্যারিফিকেশন আমাদের কাছে নেই। So আমার মনে হয় সামনে হয়তো এই ক্ল্যারিফিকেশনটা পেতে পারি। ক্ল্যারিফিকেশনটা পেলে আমার ধারণা যে এই যে আমরা আলোচনাটা আরো অনেকের পরিষ্কার কথা বলছি সেটা দূর হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি একটু বিনম্র আপনার কাছে যেতে চাই, সেটা হলো যে রাজনৈতিক দলগুলোর রিকোয়েস্টের কারণেই কমিশন এমন সুপারিশ করেছে, তারপরও বিএনপি এটাকে আসলে প্রতারণামূলক কেন বলছে? কমিশন তো তার একটা সুপারিশ, একটা মতামত তো সেটা দিতেই পারে। হ্যাঁ, ধন্যবাদ বিজ্ঞ সকল আলোচককে। দেখুন, জুলাই 36 এই জায়গাটিতে আমরা এমন একটি সন্ধিক্ষণে এসেছি যে জাতি ঐক্যমত্য পৌঁছেছিল বলেই একটি ফেসিবাদকে বিতাড়িত করেছিল এই জাতি। সেই ক্ষেত্রে অনৈক্য এই জাতির ভিতরে আছে বলে আমি বিশ্বাস করি না। বিএনপি একটি বৃহৎ দল, বলতে গেলে সর্ববৃহৎ দল। বিএনপি বিগত দিনে রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং আমরা আশা করছি আগামী দিনেও আমরা যাব। সেই ক্ষেত্রে আমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা 2023 সালে অর্থাৎ এই বিপ্লবের পূর্বেই আমরা কিন্তু রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছিলাম। এই 31 দফাতে আমরা যে বিষয়গুলিকে আমাদের বিগত দিনের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবং দায়িত্ব থেকে এবং জনগণের সম্পৃক্ততা থেকে আমরা যেটা বুঝেছি, উপলব্ধি করেছি, সেগুলো দিয়েছিলাম। এমন একটি নেই যে আমরা সেখানে আলোচনায় না এনেছি। এখন কথা হচ্ছে ঐক্য কমিশনে এসে এটাকে কিভাবে এক্সিকিউট করা যায়, দ্য প্রসেস অফ এক্সিকিউশন। প্রথমত আমরা চেয়েছি সকলে মিলে ঐক্য কমিশন তাদের অভিজ্ঞতার আলোকে, তাদের চিন্তা চেতনা থেকে আগে একটি প্রস্তাব আকারে আসুক। সেখানে বিশাল একটি প্রস্তাব এসছে, সেখান থেকে আলোচনার মধ্য দিয়ে আমরা আলটিমেটলি 26টি প্রপোজাল আমরা অ্যাকসেপ্ট করেছি। 48টি বোধহয় বিভিন্নভাবে সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, অনেক কিছু হয়েছে। এখন দেখুন, এখন আমি যদি বলি এগ ফার্স্ট না চিকেন ফার্স্ট, তাহলে আমি কি বলবো? এখন সংবিধান রয়েছে, এই সংবিধানের উপর নির্ভর করে একটি রাষ্ট্র রয়েছে এবং সংবিধানকে এখনো আপহোল্ড করা হয়েছে। সেই জায়গায় যদি কোনো কন্ট্রাডিকশন হয় সংবিধানকে নিয়ে, ধরুন 79 অনুচ্ছেদ নিয়ে যদি হয়, সেটা আপনি সংসদের আলোচনাকে আপনি আনতে পারবেন না, আদালতে নিতে পারবেন না। বা 125-এ যেটা রয়েছে নির্বাচন সংক্রান্ত, সেটা আপনি দিতে পারবেন না। বাকি সবগুলো বিষয়কেই কিন্তু আপনি আদালতে নিতে পারেন। এই ক্ষেত্রে যখন কোনো কিছু স্টুপুলেট করা হবে যে আদালতে নেওয়া যাবে না এবং সেই জায়গায় সাংঘর্ষিক বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে না, সেই ক্ষেত্রে নোট অফ ডিসেন্টটা অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়ায়। ঐক্য এবং অনৈক্য, আমরা ঐক্য নিয়ে বসেছি, অনৈক্যর জায়গাটা কিন্তু আমাদের নেই। সেটা তো তৈরি হলো। হ্যাঁ, হলো। সেই জায়গাগুলো দেখতে হবে। ধরুন, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি সরকারের, তিনি দলের প্রধান থাকতে পারবেন না। দেখুন, বাংলাদেশে এখন মোর দেন 50 পার্টিস রয়েছে। আমি যদি ব্যক্তিগতভাবে মনে করি মিস্টার এক্স দলের তাদের যে গঠনতন্ত্র রয়েছে সেটা আমি মানি না, তাহলে আমি কিন্তু ওয়াই দলে যেতে পারি অথবা নিজেও একটা দল করতে পারি। আমরা আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে উই আর হাইলি স্যাটিসফাইড যে আমাদের দলে যিনি প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্র পরিচালনায়, তিনি দলের প্রধানও হতে পারেন। কারণ দল কিভাবে পরিচালিত হবে এটা আমাদের দলীয় ব্যাপার। এইটা কিন্তু রাষ্ট্রের সংবিধানে এটাকে নিয়ন্ত্রণ করছে না। যদি এই ঐক্য কমিশন তারা চিন্তা করত যে না, আমরা রাজনৈতিক দলগুলোকে কীভাবে পরিচালিত হবে সেই জায়গায় আমরা নিয়ন্ত্রণ নেব, তখন তারা নির্বাচন কমিশন দ্বারা দলগুলিকে কীভাবে পরিচালিত করা যায় সে জায়গায় যেতে পারতেন। কিন্তু সেই জায়গাটিতে না গিয়ে তারা এমন সব প্রস্তাব করছেন যেটা আমাদের দলের গঠনতন্ত্র এবং রাষ্ট্রীয় সংবিধানের সাথে সাংঘর্ষিক। এখন রাষ্ট্রীয় সংবিধান যেটা ফাইনালি পার্লামেন্টের সংসদ সদস্যটাকে সেটাকে অ্যাপ্রুভ করেন, সেই জায়গাটিতে যে বিভেদ দেখা দিচ্ছে সেটা পার্লামেন্ট ফর্ম হওয়ার পরেই হবে, এর আগে হওয়া কোনো অবস্থায় সম্ভব না। দেখুন, বলা হচ্ছে যে এর আগেই তো আসলে সাংবিধানিক আদেশের কথা বলা হচ্ছে, সেই জায়গাটা আমি আসবো। আমি আনিস ভাই আপনার কাছে জানতে চাই, এই যে জুলাই সনদ নিয়ে বিএনপি, জামাত বা এনসিপির স্ব একটা অবস্থান রয়েছে, গত কয়েকদিন আমরা সেই অবস্থানটা আসলে স্পষ্টই দেখতে পেলাম। এই আলোচনাটা আসলে কেন? ভোটের সমীকরণের জন্য? অনেকেই তো বলছেন যে বিরোধী দলে যাওয়া নিশ্চিত হওয়া বা আসন ভাগাভাগিটা নিশ্চিত হওয়ার জন্যই এরকমের একটা অবস্থান তৈরি হয়েছে। আপনার কাছে কি মনে হয়? হতে পারে সেটা, কারণ রাজনৈতিক স্ট্র্যাটেজি তো থাকেই যে বিএনপি নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা নির্বাচন ছাড়া তাদের কাছে অন্য কোনো পথ নেই। এখন তাদের প্রধান নেতা এখন দেশের বাইরে আছেন, তিনিও এই নভেম্বরে আসবেন বলে
ডিক্লেয়ার করেছেন। এই অবস্থায় বিএনপি যেহেতু নির্বাচন থেকে পিছু হটবে না, সো বিএনপির উপর প্রেশার দিয়ে যদি কেউ এখন বিরোধী দলীয় নেতার আসন, বিরোধী দল নিশ্চিত করতে চায় আমরাই বিরোধী দলে থাকবো, বা জাতীয় পার্টির যে ইলেকশনের কথা বলা হচ্ছে সেটা যাতে বিএনপি আবার হয়, মেনে নেয় যে জাতীয় পার্টি যাতে এখানে না আসতে পারে, যেভাবে আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে। সো তেমনি বলে আবার এনসিপি মনে করতে পারে যে তাদের কথা হচ্ছে যে তাদের সাথে নাকি সিট ভাগাভাগি নিয়ে কথা হচ্ছে, সেখানে সিট ভাগাভাগি সহযোগিতায় যাতে তারা যাতে গেইন করতে পারে। এর আগে কয়েকদিন ধরে শুনছিলাম তারা জামাতের বিরুদ্ধে চলে গেছে, হয়তো এই অবস্থানের জন্য নিয়েছিল যে যাতে তাদের অ্যালায়েন্স করতে সুবিধা হয় বিএনপির সাথে। তো এটা একদম উড়িয়ে দেওয়া যায় না যে এটা রাজনৈতিক দলগুলো পরস্পর থেকে সুবিধা আদায়ের জন্য এটা করতেই পারে। কিন্তু জুলাই সনদ নিয়ে এরকমের অনৈক্যটাকে আসলে আমরা প্রত্যাশা করেছিলাম যখন জুলাই ঐক্যমত্য মানে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হয়, তখন তো আমরা ধরে নিয়েছিলাম যে সবগুলো দল একটা ঐক্যমতে পৌঁছাবে। এই বাস্তবায়নের পথরেখা নিয়ে আসলে এই মতবিরোধটা তৈরি হলো। এটা তো উচিত ছিল। তারা যেহেতু দেখেন এই যখন শেখ হাসিনা বিরোধী আন্দোলন হচ্ছে তখন এই রাজনৈতিক দলগুলোই তো একসাথে মিলে তাকে হটিয়েছে, তাই না? তো তারপরে কি ছিল, তারপরেও তাদের যে অতীতের যে মধুর সম্পর্ক, সেই মধুর সম্পর্কটা এসে এখন এই যে জাতীয় ঐক্য কমিশন তাদের যে একটা মজবুত ভিত্তি ছিল, দুই দলের যে সম্পর্ক ছিল, ঐক্য কমিশন করে সেটা একটা অনৈক্য তৈরি করলো আরো। তাহলে এখানে ঐক্য কোথায়? কমিশনের কাজ কি তাহলে? আমরা এক ছিলাম, এক থেকে আমরা একটা সিদ্ধান্ত নিলাম আমরা 84 পয়েন্টে একমত হয়ে আমরা এই জিনিসগুলো বাস্তবায়ন করব, এবং সেখানে 48টা পয়েন্ট সংবিধান সংক্রান্ত ছিল বলে সেখানে সেগুলোকে আমরা কিভাবে পাশ করব তার একটা রূপরেখা দিলাম। সে জায়গায় 18টার বিষয়তে নোট অফ ডিসেন্ট দিয়েছিল বিএনপি। তো নোট অফ ডিসেন্ট সংবিধান ওরা ওইটা 17ই অক্টোবর যখন স্বাক্ষর করলো, তারা বলছে সেই সময় পর্যন্ত নোট অফ ডিসেন্ট আছে, পরবর্তী পর্যায়ে সেটা উধাও হয়ে গেল। তো অবভিয়াসলি তারা ভাবতে পারে তাদের সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছিল। এর আগে এনসিপির তরফ থেকে ওই ধরনের একটা আওয়াজ ছিল, আমরাও বোধহয় প্রতারিত হয়েছি, এবং এনসিপি এক ধরনের শর্ত দিয়ে রেখেছে যে এই ইয়েগুলো যদি না হয় তাহলে আমরা পূরণই করবো না। এখানে একটা ডিসেন্ট ওয়েতে তারা সেটা করে নাই। ডিসেন্ট ওয়েটা হচ্ছে যে এরা বিএনপি জামাত অনৈক্য থাকা সত্ত্বেও গিয়েছে সেখানে, অথচ এনসিপি যেটা সবচেয়ে প্রিয় ডক্টর ইউনূসের দল, সেই দলটা এটাতে যায় নেই, এবং তারা যে সত্যগুলো দিচ্ছে তাদের সত্য পূরণের জন্য যদি হয় তাহলে এটা করবে। তাদের আরও কি কি সত্য আছে সামনে আল্লাহ জানে। তো এরকম সত্য জালে যদি থেকেই যায় সেটা তাহলে আর শেষ হবে না। আমরা চাই যে এই ঐক্যটা যেটা তারা ধরে রেখেছিল এর আগে, এবং একটা বৃহত্তর চিন্তায় তারা এটা স্বাক্ষর করেছে, সেটা যাতে থাকে, তাহলে তো জুলাই বিপ্লবে তাদের যেই আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন করা অনেক সহজ হবে। আমি একটু সাইফ আপনার কাছে যেতে চাই, আপনারা এখনো জুলাই সনদে স্বাক্ষর করেননি, কমিশনের সময় তো শেষ, আপনারা আসলে কবে স্বাক্ষর করবেন বা আদৌ করবেন কিনা, বা যেই কথাগুলো আপনারা বলছেন, আপনার দলের নেতা আজকে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন হলে এদেশে বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের কবর রচনা হবে। জুলাই সনদের সাথে ভারতীয় আগ্রাসনের কবর রচনার সাথে সম্পর্কটা কি? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আসলে মানে জুলাই সনদটা তো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। জুলাই সনদটা শুধু তো নামে না, এর ভিতরে তো সকল দলের কাছে আসলে গুরুত্বপূর্ণ, দেশের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ডেফিনেটলি। তো এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি তার ব্যক্তিগত জায়গা থেকে মতামত দিয়েছেন। তো আমি যেটা মনে করি যে জুলাই সনদের সাথে আমাদের এত বছরের যে রাজনৈতিক একটা ব্যাগেজ, যেটা আসলে আমাদের টানতে হচ্ছে, এবং রাজনৈতিক দলগুলোর একরকম যে ব্যর্থতার দায়, সেখান থেকে নতুন করে আবার তরুণ, ছাত্র, জনতা, শ্রমিক সকলের যে জীবন দান বা এই স্যাক্রিফাইসগুলো করতে হলো, সেই জায়গা থেকে আমরা চেয়েছি যে এই সিস্টেমেটিক একটা পরিবর্তনের, যার জন্য আবার নতুন করে যেন আসলে এই রকম ঘটনার সূচনা বা এরকম সিচুয়েশন যেন আবার নতুন করে না হয়। তো সেই জায়গায় আসলে জুলাই সনদের বাস্তবায়নটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে উনি মন্তব্যটা করেছেন, এবং আমরাও মনে করি যে আসলে জুলাই সনদের বাস্তবায়নটা হওয়া জরুরি, এবং ঐক্যমত্য কমিশন যে দুইটি পদ্ধতির কথা বলেছেন সেটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে আমরা আসলে মোর অ্যালাইন্ড, এবং আমরা মনে করি যে আসলে প্রথমটির দ্বারা আসলে এটার আইনি ভিত্তিটা নিশ্চিত করাটা সম্ভব, এবং আমাদের
স্বাক্ষর করাটা তো খুব মানে অবশ্যই আমরা স্বাক্ষর করতে চাই, কারণ জুলাই সনদ নিয়ে প্রথম থেকে আমরা আসলে ফাইট করে যাচ্ছি, এটা নিয়ে কথা বলছি। তো সেই জায়গা থেকে তো আন্তরিকতার জায়গা আমাদের কোনো দূরত্বের থাকার কথা না, কিন্তু মোটা দাগে হচ্ছে যে এটার আমরা আইনি ভিত্তিটা দেখতে পাচ্ছিলাম না, দেখে আসলে আমাদের এই জায়গায় একটা শক্ত অবস্থান। আইনি ভিত্তিটা আপনারা চান যে একটা সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে? জি, আমরা চাই যে সাংবিধানিক আদেশের মাধ্যমে এবং এটা প্রফেসর ডক্টর ইউনূস স্যারের মাধ্যমে যেন এটা জারি হয়। সেটা আসলে আইনগতভাবে কতটা বৈধ সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। তবে সাইফ, আরেকটা বিষয়, সেটা হলো গত কয়েকদিন ধরে কিন্তু গণভোটের ব্যাপারে বিএনপির অবস্থান কি কখনোই গণভোটের বিপক্ষে ছিল? না, কিন্তু এরকম একটা ক্যাম্পেইন কিন্তু চলছে যে বিএনপি গণভোট চায় না, কবে হবে সেইটা নিয়ে একটা বিতর্ক রয়েছে, বাট গণভোটের বিপক্ষে তো বিএনপির অবস্থান না। দেখেন, যখন হঠাৎ করে রাতের দিকে যদি না দিয়ে এরকম একটা ক্যাম্পেইন হয়, যেদিন গণভোটের আলাপটা আসছে, সেটা তো আসলে তো অনেক বার্তা দেওয়া যায়। এখানে আপনি পলিটিক্যাল রেটরিক বলেন বা মানে কি বার্তাটা দিচ্ছে এটা তো ক্লিয়ার না, তাদের কোনো দায়িত্বশীল জায়গা থেকেও ক্লিয়ার করা হয়নি। পরে আমরা দেখলাম যে কোনো নেতার ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কিছু ধর্মর মানে কার্ডের কথা এরকম করে মানে কিছু প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, যেগুলো আসলে বাস্তবিক অর্থে কিন্তু সব সত্যও না। তো সে জায়গাটা তো ক্লিয়ার না যে আসলে তারা কোন ক্ষেত্রে আসলে না করেছে। না, বিএনপি তো বারবারই বলছে যে ভোটের দিন গণভোট হবে, ভোটের আগে না। গণভোট নিয়ে তাদের কোনো বিতর্ক নেই। আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হলো বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, আপনারা নিশ্চয়ই সেই জুলাই সনদে স্বাক্ষর করতে চান না? না, ডেফিনেটলি না। তাহলে বিএনপি যে মানে সিগনেচারটা করলো, সেই সিগনেচারের মূল্যটা আসলে কি থাকবে? বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যেই সনদে সিগনেচার করলো, তারা যেটাতে একমত হলো, সেইটার আসলে কি বেসিস? সেটা তো তাদের দায়ভার। মানে তারা তো জাস্ট মানে চিন্তাই করে রাখছে যে কখন আমি ইলেকশন করে আমি পাওয়ার ট্রানজাকশনটা করব। জুলাই তো তাদের কাছে যে পাওয়ার ট্রানজাকশন একটা টুল মাত্র। এই জুলাই সনদ তাদের কাছে কিন্তু ঐক্যমত্য কমিশন একটা অনুষ্ঠান করে সব দলের স্বাক্ষর নিল। আপনার কি মনে হয় যে তারপরে ওই স্বাক্ষরের পরে ওই সনদটার কোনো পরিবর্তন করাটা আসলে বৈধ হয়? না, এখানে আইনি ভিত্তি বা লাস্ট স্টেজের ফরম্যাটটা কি হবে সেটার জায়গাটা তো ঐক্যমত্য কমিশনের কাছে সে রাইটটা ছিল। আমি বলবো যে অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটা না দেখে কেন স্বাক্ষর করলো? আমরা তো সেই জায়গায় দায়িত্বশীল আচরণ করেছি। আমরা আসলে মানে জুলাই ঘোষণাপত্রেরটা আমরা দেখছি যে যেরকম বলা হয়েছে বা করা হয়েছে, সেক্ষেত্রে তো আমরা দেখছি যে পরবর্তী সেটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা হয়তো বা তখন কোনো রাজনৈতিক দল, এজেন্সি বা কারো ফরম্যাটে হইতে পারে, আমি জানি না। সেই জায়গা থেকে তো আমরা মনে করছি যে আমরা লাস্ট স্টেজটা না দেখে আসলে সেক্ষেত্রে স্বাক্ষর করা, ওপিনিয়ন দেওয়া, এটাকে আমার কাছে মনে হচ্ছে যে জনগণের সাথে আসলে আমাদের বিট্রে করা হবে। তো এটা তারা হয়তো ভাবছে যে তাদের ফরম্যাটেই হয়তো বা চলবে, কিন্তু এই ঐক্যমত্য কমিশনের সাথে যারা ইনভলভ, তাদের তো একটা ঐতিহাসিক দায়ের জায়গাও থাকবে। ইতিহাসে কোনো না কোনো সময় তো এটা নিয়ে অ্যাকিউজেশন, কোশ্চেনের জায়গা উঠবে। তো সেখানে যখন দেখছে যে এইভাবে রাজনৈতিক দলগুলো যেভাবে স্বাক্ষর দিল বা একটা দল দিল না কেন, এবং পাবলিক যে পারসেপশন বা মানুষের যে মনোভাব, সেই জায়গায় রিড করে হয়তো তাদের এই চিন্তার জায়গা থেকে তারা এই পদক্ষেপগুলো নিছে। কিন্তু এখতিয়ার কি আসলে কমিশনে রয়েছে কিনা সেই প্রশ্নটা কি ডেফিনেটলি আছে। মানে জাতীয় ঐক্যমত্য কমিশন যখন গঠন হয়, তার কার্য পরিধি কতটুকু হবে সেটা কিন্তু ডিফাইন করা ছিল, এবং সেখানে বলা ছিল যে কমিশন আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিসমূহের সাথে আলোচনা করবে এবং এ মর্মে পদক্ষেপ সুপারিশ করবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যেগুলো ঐক্য হবে সেগুলোর ব্যাপারে সুপারিশ করবে, তার নিজস্ব মতামত দেওয়ার বা সুপারিশ করার বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেভাবে সবকিছু চলছে, সেটা কোনো কোনো দিক দিয়ে আপনি সাংবিধানিক ধারায় ফেলতে পারেন, কিন্তু বেশিরভাগ জায়গায় সাংবিধানিক নাও। কিন্তু মিলন ভাই, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে একটা সাংবিধানিক আদেশ দেওয়ার ক্ষমতা বলছে যে এনসিপি দাবি যে একটা সাংবিধানিক আদেশ আসলে প্রয়োজন, যেটা প্রধান উপদেষ্টা জারি করবেন। এটা দেওয়ার ক্ষমতা কি আসলে প্রধান উপদেষ্টার রয়েছে? দেখুন, সেই বিষয়টি যদি আমরা ডিপ অ্যানালাইসিসে যাই, তাহলে এই বর্তমান সরকার is a extended form of under this constitution. এই কনস্টিটিউশনের অধীনস্থ এই সরকার শপথ গ্রহণ করে আসছে অ্যাডভাইস ফ্রম দ্য সুপ্রিম অ্যাপিলেট ডিভিশন কোর্ট। তো সেই ক্ষেত্রে সংবিধানের বাইরে যাওয়ার এখতিয়ার এই সরকারের নেই। কিন্তু জুলাই স্পিরিটকে আপহোল্ড করতে গেলে আমাদেরকে যে ঐক্যের জন্য গঠন করা হয়েছে, তারা এগুলি অ্যানালাইসিস করে সকলের মতামতের ভিত্তিতে বেশ মেজর বিষয়গুলিতে ঐক্য হয়েছে। তো যখন যেই পরিবর্তনগুলো আমাদের প্রয়োজন রয়েছে, সেই পরিবর্তন ঐক্য হওয়ার পরে আমি এটাকে অনৈক্য বলতে পারি না।
এটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া যতটুকু হয়েছে, সেইটার উপর বেসিস করে যেখানে আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না এবং পার্লামেন্টকে কখনো ডিফেম করা হবে না এবং আগামী পার্লামেন্টে এসে এই আলোচনার সুযোগগুলি থাকবে, সেই জায়গাটিকে সমুন্নত রেখেই আমাদের কাজ করতে হবে। ধরুন আপনারা বললেন যে এই ভোটের কথা, গণভোটের কথা, এই গণভোটটি যখন হবে তখন গ্রোসলি যদি আপনি হ্যাঁ না করেন তখন কিন্তু বিষয়টিকে পর্যালোচনা যাচ্ছে না। আপনি এটাকে একটি প্যাকেজ আনতে পারেন না, যেহেতু এখানে অনেকগুলো মাল্টিপল প্রপোজাল রয়েছে। তো এই মাল্টিপল প্রপোজালটাকে আপনি একাধিকভাবে ইন্ডিভিজুয়ালি এই ন্যারেটিভগুলো জনগণকে জানতে হবে এবং বিএনপি কোথায় কেন নোট অফ ডিসেন্ট দিল সেটিরও পর্যালোচনার প্রয়োজন রয়েছে। দেখুন, বিএনপি এমন একটি দল, আমরা রাষ্ট্র ক্ষমতায় ছিলাম, আমরা দেখেছি, শুনেছি, জেনেছি, সেজন্যই। এবং এই যে বলছে যে বিএনপি নির্বাচনের জন্য মরিয়া হয়ে গিয়েছে, দেখুন এই জুলাই 36 আসতো না যদি নির্বাচনগুলি ঠিকমতো হতো, যদি গণতান্ত্রিক প্রক্রিয়াতে সরকারের পরিবর্তন হতো, তাহলে আজকে আমাদের এই সিচুয়েশন আসতে হতো না। তাহলে আমাদের রুট কজ অফ দ্য প্রবলেম যে আমাদের ইলেকশনগুলি প্রপারলি হয়নি, এগুলিকে ম্যানিপুলেট করা হয়েছে এবং সেখান থেকে ফ্যাসিজমের জন্ম হয়েছে। তাহলে সেই জায়গাগুলিতে যেই পরিবর্তনের দরকার রয়েছে সেগুলি বিএনপি অ্যাকসেপ্ট করেছে এবং বিএনপি ঐক্যমতের সাথে এক রয়েছে বিদায় এই সনদের ব্যাপারে জুলাই 36 সনদ স্বাক্ষরে বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়ার পরও সেখানে উপস্থিত হয়েছে। কিন্তু আমরা যাদেরকে ঘিরে আশাবাদ ছিলাম এই জুলাই সনদ, তারা কিন্তু স্বাক্ষর করতে পারত এবং এই ঐতিহাসিক ঘটনাকে চিরজীব রাখতে পারত সেদিন যদি তারা যেত। এবং এরপর কিন্তু আলোচনা চলছে, আলোচনা কিন্তু থেমে নেই এবং এক্সটেন্ডেড হয়েছে এবং ফাইনালি তারাও একটা সামরাইজ প্রপোজাল দিয়েছে। এখন আপনার প্রশ্নটি ডক্টর ইউনূস সাহেব তিনি কি আদৌ এই বিষয়টি পারেন কিনা, সেই বিষয়টি আমরা লেমেন্স পলিটিশিয়ান হিসাবে, আমি আইন বিশেষজ্ঞ হিসাবে বলছি না, আমরা যা দূর থেকে যেটা বিশ্বাস করি, যেটা বুঝি, যে সংবিধানের ভিতরে থেকেই এই সরকার কাজ করছেন। সেই জায়গায় প্রেসিডেন্সিয়াল অর্ডার যেটাকে আমরা বলছি, সেটা দিয়ে কোন কোন বিষয় করতে পারবেন সেগুলি আইন বিশেষজ্ঞদের বিষয় রয়েছে। তবে সার্বিকভাবে যে আসন্ন পার্লামেন্ট নির্বাচন হবে সেই জায়গায় ঐক্যমতের ডিসিশনগুলো সেখানে দেওয়া এবং এই আলোচনা সাপেক্ষে সাংবিধানিক বিষয়গুলো কি আসলে সরকার পারে কিনা পার্লামেন্টকে এড়িয়ে গিয়ে? ইতিমধ্যে যেগুলি রেফারেন্স জামাত দিয়েছিল 1979-এর মার্শাল অ্যাডমিনিস্ট্রেশনের সময় যেগুলি হয়েছে, সেই সময়টা কিন্তু এখন না, সেটাও একটা আইডিয়াল সিচুয়েশন ছিল, সেই সময় এটা নেসেসিটি ছিল, সেই জন্য হয়েছে। কিন্তু আজকের প্রেক্ষাপটে আমাদের মূল সমস্যাটি ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া দেশ পট পরিবর্তন হয়নি। ইতিমধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল, বিশেষ করে আমরা এই বিগত 17 বছর সেগুলি অনুশীলন করেছি, দেখেছি, বুঝেছি এবং আগামী দিনে জনগণের কাছে জবাবদিহিতার যে রেওয়াজ তৈরি হচ্ছে, সেই রেওয়াজের মধ্য দিয়ে যেহেতু এই সংবিধান রয়েছে, অতএব এটাকে ফলো করেই যেতে হবে। আর এটাকে ভায়োলেট করলে আমার মনে হয় আবার রেফারেন্সের জন্য হাইকোর্টে যেতে হবে। আমি একটু সাইফ এই জায়গাটা একটু জানতে চাই, সেটা হলো যে প্রধান উপদেষ্টা 6 জুন বলেছিলেন যে জুলাই সনদ একটি রাজনৈতিক প্রতিশ্রুতি এবং একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কটিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে। এখানে কিন্তু কোথাও বলা নেই যে যেই বিষয়গুলো ঐক্যমত তো হবে না সেইগুলা জুলাই সনদে থাকতে হবে। আপনারা বলছেন সাংবিধানিক আদেশ, সাংবিধানিক আদেশ দিয়ে কি আসলে আইন তৈরি করা সম্ভব? ধন্যবাদ। আচ্ছা, প্রথম আমি একটু ভাইয়ের কথাটা অ্যাড্রেস করতে চাই যে নির্বাচন ঠিক মতো হয়নি দেখে আসলে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, একটা বড় কারণ। আচ্ছা, একটা বড় কারণ, ঠিক আছে। আমি মনে করি না যে আসলে সঠিকভাবে নির্বাচন হলেই এই সিচুয়েশন হতো না। আওয়ামী লীগের আগে বিএনপি ক্ষমতায় ছিল না, তার আগে আরেক দল ক্ষমতায় ছিল না, তারা কি আমূল পরিবর্তন করতে পেরেছে? আমাদের যেখানে মূল গোড়ায় প্রবলেম, সেই সিস্টেমেটিক পরিবর্তনটা তো আসলে হয়নি। এই জন্যই তো বারবার ঘুরে ফিরে এটা হচ্ছে। একটা ইলেকশন দিয়ে আপনি রাতারাতি পুরো দেশ বদলে যাবে, এটা তো আসলে পুরো ভিত্তিহীন। এবং 31 দফা এরকম চটকদার সংস্কার প্রস্তাবে আসলে আলাপ আসে না। আসলে আপনি 31 দফা ধরে ধরে পয়েন্ট টু পয়েন্ট ধরেন, আমি অনেকগুলো লুপহোল দেখাই দিব যেটাতে আসলে এটা মানে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। তো অ্যাকচুয়ালি যেটা নিয়ে কাজ করছে ঐক্যমত্য কমিশন, আপনি এখন 8-10 জন মিলে একটা টেবিলে বসলেন যে একটা বিষয়ে একমত হবেন, 2 জন হলো বলতেছে যে আমার এই বিষয়ে দ্বিমত আছে, কিন্তু যে ডিসিশনটা নিচ্ছে তার ক্ষেত্রে তো আপনার কিছু গ্রাউন্ড ছাড়তে হবে। এখন আপনি নোট অফ ডিসেন্টগুলো যদি সব আমলে নেন, এটা তো সাংবিধানিক জায়গা, সেখানে আপনি দেখবেন যে মানে 48টা যে সাংবিধানিক পাওয়ারের জায়গা আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 36টাই সম্ভব না, আমি যদি ভুল না করে থাকি আর কি।
তো সেই জায়গাটা তো আছে। তো এই ব্যাপারগুলো তো আমলে নিতে হবে। জনগণের যে অভিপ্রায়ের থ্রুতে এই গভর্নমেন্টটা ফর্ম করলো, সেখানে সবকিছু তো সংবিধান মেনে হয় নাই। আপনি যদি মানে বর্তমান সংবিধানের 93 অনুচ্ছেদটা যদি দেখেন, সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রপতি এমন কোনো অধ্যাদেশ জারি করতে পারবে না যা এই সংবিধানের কোনো বিধানকে পরিবর্তন বা রহিত করে। তো এটার ফলে তো মানে জুলাই সনদে তো আমরা মৌলিক অনেকগুলো সংস্কার করছি। তো সেক্ষেত্রে তো মানে রাষ্ট্রপতির কোনো জায়গা থাকে না এই অধ্যাদেশ জারি করার। তো সেক্ষেত্রে তো আমরা বারবার বলছি যে এক্ষেত্রে বিশেষ কনস্টিটিউশনাল পাওয়ারের জায়গা থেকে প্রধান উপদেষ্টার এটা জারি করতে হবে। এবং বিগত সময়েও আমরা অনেকেই তো বলছে এটা আসলে এইভাবে আইন তৈরি সম্ভব না, আপনি এখন করতে পারেন, এটা তো পার্লামেন্টে আপনার পাস করা মানে করতে হবে। আইন করার যে প্রসেসটা আছে, যে গণভোটের থ্রুতে তো যে বডি মানে ইলেকশনে যে বডি আসলে এম্পাওয়ার্ড হবে, যারা পাওয়ারে আসবে, তাদের তো দুইটি সাংবিধানিক মানে সংবিধান দুইটা দায়িত্ব তারা পালন করবেন। হ্যাঁ, দুইটি রোল, সংবিধান সংস্কার পরিষদ এবং একই সাথে সময়সীমা বেঁধে দেওয়ার একটা কথা আছে, সম্ভবত 270 দিন। তো সেই জায়গাটা তো তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এখানে এমন আহামরি কোনো কথাবার্তা নাই যেটা আসলে করা কঠিন। এখন আপনি যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিজেরা কন্ট্রোলে রাখতে চান, আপনি সব জায়গায় নিজের লোক বসাতে চান, যেটা শেখ হাসিনা করছে, সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। তো আপনি যদি বিএনপির মোটা দাগে নোট অফ ডিসেন্টগুলো দেখেন, দেখবেন যে এটা আসলে মানে জনগণ যেই জায়গাগুলো থেকে আসলে প্রতারিত হয়েছে, যেই লুপহোলগুলোর কারণে হচ্ছে যে একটা ফ্যাসিস্ট আরো ভয়ানক মনস্টার হইতে পারছে, সেই জায়গাগুলো নিয়ে তাদের সমস্যা। কারণ এইগুলা যদি পরিবর্তন না করে আপনি ক্ষমতায় থাকতে পারেন, এটা শুধু বিএনপি না, এটা ধরেন এনসিপি, জামাত, আমরা যেই আসবো না কেন, মোটা থেকে আসলে আমরা লাভবানই হব। মানে ক্ষমতাটা আমরা পূর্ণ স্বাদে এনজয় করতে পারবো। আমরা আসলে পূর্ণ স্বাদে এনজয় করতে চাই। আপনারা মনে করছেন, বিএনপি মনে করছে যে না, এই জিনিসটা এইভাবে হবে না। আপনার দ্বিমত থাকতে পারে, কিন্তু চাপিয়ে দেওয়ার এই বিষয়টা বিএনপির মনে করা দিয়ে তো আসলে পুরো দেশ চলবে না। আবার এনসিপির মনে করা দিয়ে বা অন্য কোনো, এইজন্য তো আপনি জনগণের কাছে তো সেই জায়গাটা ছাড়তে হবে। জনগণ কি চাচ্ছে আপনি তো তাহলে এই ঐক্যমত্য কমিশন না করে সরাসরি গণভোটে গেলে হতো না? এই ঐক্যমত্য কমিশনে কি আসলে কি লাভ হলো? অনেকেই বলছেন যে ঐক্যমত্য কমিশন গঠন করে এই খাওয়া দাওয়া এবং আলাপ আলোচনা ছাড়া কি লাভ হলো? না, তারপর তো একটা ফরম্যাট দিয়ে যেতে হবে। মানে আপনি তো যেইভাবে দেশের ক্রাইসিস মোমেন্টে ক্রিয়েট হয়েছে, এটা তো কোনো রাজনৈতিক গণঅভ্যুত্থান না, এটা তো জনগণের সংগঠিত একটা ফলাফলের স্বরূপ আমরা এই সুযোগটা পেয়েছি। সেখানে সে সময় আসলে দেশকে স্থিতিশীল রাখার জন্য সেখানে তরুণরা, স্টেক হোল্ডাররা যারা ছিল, রাজনৈতিক যারা দল ছিল, তারা মিলে সিদ্ধান্তগুলো নিয়েছে যে এখানে এই বডিগুলোতে কাদের বসানো যায়, নেক্সট স্টেপে কি কাজ করা যায়। এটা তো একটার পর একটা হয়েছে। সেখানে যদি এইগুলো না হতো, দেখা যেত আরো রক্ত ঝরতো, দেখা যাচ্ছে যে তখন বিপ্লব, প্রতিবিপ্লব, এরকম অনেক ঘটনা ঘটতে পারতো। দায়িত্বশীল জায়গা থেকে এরকম কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে সবাই এক্সপেক্ট করেছিল যে বিএনপির মতো বড় রাজনৈতিক দল, যারা 17 বছর ধরে এই সিস্টেমের কারণে যারা এত বেশি নিগৃহীত হলো, গুম খুনের শিকার হলো, তারা তো নিশ্চয়ই চাবে যে এই পরিবর্তনটা আসুক। কিন্তু তাদেরই যদি আসলে সব বিষয়ে নোট অফ ডিসেন্ট থাকে, সালাউদ্দিন সাহেব সব বিষয়ে অনেক জায়গায় তো বিএনপি অলমোস্ট যেগুলো প্রধান বিষয় আপনি দেখবেন প্রত্যেকটা জায়গায় যেগুলো আসলে প্রধান জায়গাগুলো, সেগুলোতেই তাদের নোট অফ ডিসেন্ট আছে, যে আমূল পরিবর্তনগুলো দরকার। আমি এই জায়গাটা একটু আসবো। আমি টানি সালুম ভাই আপনার কাছে জানতে চাই যে আজকে জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে জুলাই সনদ নিয়ে বিএনপি নেতারা যেভাবে পরিস্থিতি উত্তপ্ত করছে, তাতে ফেব্রুয়ারি নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। নির্বাচন নিয়ে কি আসলে এখনো শঙ্কাটা রয়েছে? তা তো আছে। নির্বাচন যে ফেব্রুয়ারিতে হচ্ছে, এটা তো ওনারা নিজেরাই বিশ্বাস করেন না। কারণ জামাতও বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব না, এরকম বহু তাদের বয়ান আসছে। এনসিপিও বলেছে, নাহিদের বক্তব্য এসেছে যে ফেব্রুয়ারিতে কি সম্ভব কিনা। আমি তো শুরুতেই বললাম যেটা, ফেব্রুয়ারিতে ইলেকশন হোক কিংবা অবিলম্বে ইলেকশন হোক, এটা শুধুমাত্র বিএনপি শুধু একেবারে দৃঢ় অবস্থানে আছে যে কোনোভাবেই নির্বাচন হতে হবে, যে কোনোভাবে এটা সমঝোতা করা। বাকিদের নির্বাচন নিয়ে মাথা ব্যথা নাই। বাকিরা নির্বাচন করার ক্ষেত্রে এই ওই বাহানা একটা না একটা দিবে। তাদের পিছিয়ে গেলে তাদের কোনো সমস্যা নেই, এবং জুনে গেলেও না, আরও 2 বছর থাকলেও তারা যেভাবে ক্ষমতা এনজয় করছে তারা সেটা করতে পারে। এবং বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেটা উনি ওনার দৃষ্টিভঙ্গি থেকে করেছেন, এবং সেখানে 2টা পয়েন্ট আমি দেখলাম। সেখানে উনি বলছেন যে প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়েছেন এবং তারেক রহমানের সাথে বৈঠক করেছেন, গোপন চুক্তি করেছেন। যেটা তো এখানে একজন প্রধান উপদেষ্টা ওইখানে গিয়ে কিভাবে চুক্তি করেন, তো চুক্তি তাহলে চুক্তি ভঙ্গের কিছু আছে, তাহলে উনার নিরপেক্ষতার বিষয় কিছু আছে একটা রাজনৈতিক দলের সাথে, উনি হয়তো একটা বায়াস দেখিয়েছেন একটা বিএনপির প্রতি, সেটা ওনার একটা পয়েন্ট আছে। আর আরেকটা হচ্ছে যে কথা ছিল যে নির্বাচন কমিশন যেটা বলেছিল যে দলগুলো তার নিজস্ব মার্কাতে নির্বাচন করবে, সেখানে
জোটের কোনো মার্কা নির্বাচন হতে পারবে না। আমরা দেখলাম যে সালাউদ্দিন সাহেব বা বিএনপির অন্যান্য নেতার তরফ থেকে দাবি আসলো যে এটা হতে পারে না, তাহলে ওনারা এই আশঙ্কা থেকে করছে যে যাদেরকে মনে করেন ওই মার্কা ধরিয়ে দেবে ওই লোকগুলো তো আবার সংসদে আসতে পারবে না। আপনি এখন দেখতে পাচ্ছেন যারা বিএনপির হয়ে নির্বাচন করতে চাচ্ছেন তাদের সঙ্গে যে জোট আছে, কিংবা এনসিপির কেউ যদি 10টা দেয়, তারা যে ওই মার্কা দিয়ে আসতে পারবে, নিজস্ব মার্কা দিয়ে, সে নিশ্চয়তা নাই। তো তাহলে আমি কেন জোট করব এদের সাথে? তাহলে যখন আমি জোট করতে যাচ্ছি তখন তাহলে ওই আসনগুলো আমি দুইভাবে হারাতে পারি। একটা হচ্ছে যে আমার দলের একটা প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িয়ে যেতে পারে, আর একটা হচ্ছে যেহেতু জামাত আমাদের এখন শক্ত প্রতিদ্বন্দ্বী, জামাত সেটা হতে পারে। এই জায়গায় তাহের সাহেব যেটা বললেন যে এটা ঠিক হয়নি, আমাদের সাথে প্রতিশ্রুতি ছিল যে যার মার্কা নিয়ে সে নির্বাচন করবে, এটা বিএনপির প্রতি তাদের সফট কর্নার প্রধান উপদেষ্টা দেখিয়েছেন। কিন্তু বাস্তবে হচ্ছে যে যেটা টোটাল এনভায়রনমেন্টে যেটা দেখা যাচ্ছে, বিএনপি বরাবরই যেটা বলছে যে, এবং যে অভিযোগটা করেছে সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা বা এই ঐক্যমত্য কমিশন যেটা করছে সেটা হচ্ছে এনসিপি এবং জামাতের সাথে মিলে ঝুলে এগুলা করছে, এবং এই অনৈক্যটা তারাই সৃষ্টি করেছে। আমরা যে পরিস্থিতিতে এটা স্বাক্ষর করেছি সেটাকে পরিবর্তন করা হয়েছে ওদের সাথে, ওদের সাথে যোগসাজশ করে, এবং বলেছে রেফারি নিজেই গোল দিতে যাচ্ছেন, এবং আমাদের সাথে একটা প্রতারণা করা হয়েছে। প্রতারণা করেছে কে? এক্সিস্টিং আদার্স যারা আছে তারাই করেছে। জবাবগুলো তাহলে ওদের তরফ থেকে আসা উচিত, এবং প্রতারণা যে হয়নি সেটাও সাধারণ মানুষ হিসাবে কিন্তু কেউ মানে এটা মানে ফেলে দিতে পারবে না। কারণ মেজর যে ইস্যুসগুলো আছে, মনে করেন সংবিধানের প্রধান দুইটা আছে যে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। এখন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতে হলে সেটা তো এত মেজর একটা ডিসিশন বাংলাদেশের সংবিধানের জন্য, সেটা কি এই ধরনের ইয়েতে এটা কাভার করে কিনা। আরেকটা হচ্ছিল যে প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি 2বারের অধিক হতে পারেন কিনা, তাছাড়া প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি আবার সংসদ নেতা প্লাস দলীয় প্রধান হতে পারবে কিনা। এগুলো কিন্তু একটা বড় ধরনের সিদ্ধান্ত, এগুলো সংসদ হয়ে আসা উচিত। তো বিএনপি যদি এই 2 জায়গায় অন্তত অন্য কয়েকটা জায়গায় যদি নোট অফ ডিসেন্ট দিয়ে থাকেন, এবং সেটা যদি ওই আলোচনা যতদিন চলেছে সেখানে যদি এটা মেনে নেওয়া হয়, তাহলে সেই জায়গাটা তো থাকা উচিত। আপনি যখন ভোটে দেবেন তখন তো এটা যদি না থাকে তাহলে এটা এক ধরনের প্রতারণা হবে। আপনি আমাকে বলেছেন একটা, করছেন যে আরেকটা। বিএনপি এই জায়গায় প্লাস পয়েন্ট পেতেই পারে। আমি একটু ডক্টর শাহান আপনার কাছে জানতে চাই যে বিএনপি নেতারা বলছেন যে যেসব বিষয় ঐক্যমত্য হয়নি সেগুলোর দায় আসলে বিএনপি নেবে না। তাহলে বিএনপি যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটা শঙ্কা তৈরি হয় কিনা। আর গণভোটের ব্যাপারে আজকে জামাতের আমির বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো আসলে মূল্য নেই, এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেছেন যে অধিকাংশ রাজনৈতিক দলই জাতীয় নির্বাচনের দিন গণভোট হোক সেই বিষয়টা চায়। তো এই বিষয়টা নিয়ে, গণভোটের বিষয়টা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন মত দিচ্ছে। এক্ষেত্রে আসলে সরকারের করণীয়টা কি থাকে যে যদি রাজনৈতিক দলগুলো অনড় থাকে? ধন্যবাদ। আমি জামাতের যে বক্তব্য, আমি সেই বক্তব্যের কোনো অর্থ খুঁজে পাই না, সত্যি কথা বলতে। কারণ হচ্ছে গিয়ে না হলে একবার ওনারা বললেন যে ওনারা করবেন না, নির্বাচনে যাবেন না, একবার বললেন হচ্ছে গিয়ে যে এটা এই দিনে করা যাবে না। আমি ইনফ্যাক্ট এটার কোনো ব্যাখ্যা পাই না, বরং আমার কাছে এই যে আগে করাটা, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে সমস্যামূলক মনে হয়। কারণ যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, আপনি যখন গণভোটে যাবেন এইখানে যে বিষয়গুলো আছে, আপনাকে তো একটা গণভোট এর কয়েকটা স্টেজ আছে। আপনি ইনিশিয়েট করার পরে তারপর এটার ইস্যু ফ্রেমিং, কোয়েশ্চেন ফ্রেমিং, তারপর আমরা বলি ক্যাম্পেইন, তারপর বলি ভোটিং, তারপর আউটকাম। তো এখন হচ্ছে কি আপনাকে তো ক্যাম্পেইন করতে হবে, মানুষকে তো জানাতে হবে সেটা কি। তা আপনি এই নির্বাচনের জন্য আপনি তফসিল দিবেন হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ, আজকে হচ্ছে নভেম্বরের 1 তারিখ। তো আপনি ক্যাম্পেইন করবেন কখন? গণভোটটা তো আপনাকে তাহলে নভেম্বরের মধ্যে করতে হবে, আপনি সেটা করবেন কখন? এবং আপনি যখন মানুষকে না জানাবেন যে আপনি কী নিয়ে করছেন, তখন তো আপনি বেসিক্যালি একটা গণভোট থেকে আপনি যে রেজাল্ট পাবেন সেটার আপনি কোনো ইস্যু দেখেন না। এবং যখন এরকম কনফিউশন থাকে, হিস্ট্রি যেটা বলে যে তখন গণভোটে পিপলের পার্টিসিপেশন সিগনিফিকেন্টলি কমে যায়, টার্ন আউট হচ্ছে কমে যায়। সেই সব জিনিস বিবেচনা করে আমি জামাতের এই কথার আমি কোনো অর্থ খুঁজে পাই না। আমার কাছে মনে হয় যে গণভোটটা যদি নির্বাচনের দিন হয় সেটা হচ্ছে গিয়ে হওয়াটা ভালো, এবং সেটা হচ্ছে গিয়ে সরকার বিবেচনা করে এই ঘোষণাটা দিতে পারে। আমি একটু কয়েকটা জিনিস নিয়ে মানে উল্লেখ করতে চাই যে এখানে যে কথাটা বারবার এসেছে যে সরকারের এই ধরনের কোনো কিছু ঘোষণা করার অধিকার আছে কিনা বা আইনি ভিত্তি নিষেধ আছে কিনা। আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি, আপনি যদি জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারটা দেখেন এবং সেটা যদি আমরা অ্যাকসেপ্ট করে নিই রাজনৈতিক দলগুলোর ইসে থেকে, এইখানে
এই জুলাই চার্টার ইমপ্লিমেন্ট করার বা ঘোষণা করার বৈধতা কনস্টিটিউশন থেকে আসছে না, এটা আসছে গণ অভ্যুত্থান থেকে। গণ অভ্যুত্থান লেজিটিমেসি দিচ্ছে সরকারকে এই সেটা কিন্তু সরকার গঠন হলো তো সংবিধানের আলোকে। হ্যাঁ, কিন্তু আপনি তো এইখানে এসে হচ্ছে কি একটা মেজর চেঞ্জ আপনার করতে হচ্ছে, এবং কেন করতে হচ্ছে? সবগুলো রাজনৈতিক দল রেফারেন্ডামে একমত, টাইমিং নিয়ে ঝামেলা থাকতে পারে, রেফারেন্ডামে একমত। আর আপনি যে রেফারেন্ডামটা ডাকছেন সেটা কনস্টিটিউশনের কোন ধারায় আছে? আপনি তো যখনই আপনি রেফারেন্ডামের ডিসিশন নিলেন, আপনি তো তখনই এক্সট্রা কনস্টিটিউশনাল রাস্তায় চলে গেলেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে জিনিসটা নিয়ে দীর্ঘদিন ধরে কথা হচ্ছে, আমরা অতীতে দেখেছি যে আপনি যে বলছেন যে পার্লামেন্ট দিয়ে আমি এটা পাশ করিয়ে নিলাম, আমরা অতীতে দেখেছি বেশ কয়েকটা সংশোধনী পরবর্তীতে বিচার বিভাগে সেটাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং সেটা বাতিল হয়েছে। সো অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট আপনি এইটা করলেন, সেটা যে বাতিল হবে না এরকম কোনো কিছু আমরা বলতে পারছি না। এখন এইটার একটা প্রোটেকশনের জন্য বারবার যেটা বলা হয়েছে যে আপনাকে একটা কনস্টিটিউয়েন্ট বা গাঠনিক ক্ষমতা বা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিতে হবে। আপনি যদি খেয়াল করে দেখেন এই জুলাই চার্টারে গণভোটের দুইটা প্রশ্ন। একটা প্রশ্নে কিন্তু জনগণকে জিজ্ঞেস করা হচ্ছে যে তারা পরবর্তী ইসেকে বা এটার বাস্তবায়নকে এবং সেটার সাথে যে মানে সম্পর্কযুক্ত যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার সেটা আপনি দিচ্ছেন কিনা। এখন পার্লামেন্টকে যদি আপনি হচ্ছে গিয়ে সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা দেন, গাঠনিক ক্ষমতা দেন, এবং সেই গাঠনিক ক্ষমতাটা তার লাগবে, কারণ যে কথাটা উনি বললেন যে আপনি উচ্চকক্ষ করছেন, উচ্চকক্ষ পিয়ার করেন বা না করেন, যে করেন, এই জিনিসপত্রগুলো তো আপনি গাঠনিক ক্ষমতা ছাড়া করতে পারবেন না। সো আপনি যখন সেটা দিচ্ছেন তখন তো হচ্ছে গিয়ে তার বৈধতা এসে আসছে। সো এইখানে চেইন অফ ইভেন্টটা দেখতে হবে যে আপনার বৈধতা আসছে গণ অভ্যুত্থান থেকে, সেটা থেকে হচ্ছে গিয়ে আপনি গণভোটে আসছেন, সেটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিচ্ছে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার থেকে আপনি হচ্ছে একটা লিমিটেড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করছেন। এই সিদ্ধান্তটা কে নিবে? এটা কি কমিশন নিবে না রাজনৈতিক দলগুলো নেবে? কোনটা? এই যে গণভোট কিভাবে হবে বা কি হবে, এইটা আসলে কে সিদ্ধান্তটা নেবে? একটু মনে করিয়ে দিতে চাই, রাজনৈতিক দলগুলো একমত হয়েই ঐক্যমত্য কমিশনকে বলেছে পথরেখাটা ঠিক করে দিতে। তারা নিজেরা সেই দায়িত্বটা ডেলিগেট করেছেন ঐক্যমত্য কমিশনকে, কারণ জুলাই চার্টারটা আপনি তখন যে টার্মস অফ রেফারেন্স পড়ে শুনলেন না, সেখানে কিন্তু নাই কোথাও। সো তারপরে তারা এটা কেন করলেন? প্রফেসর আলী রিয়াজ তো যেদিন শেষ হয় দিন বলেছিলেন যে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না, তখন তো রাজনৈতিক দলের নেতারাই বলেছেন যে আপনারা দরকার হলে সময় বাড়ান, সময় বাড়িয়ে আপনারাই সেটা দেন। তা আপনি যে বললেন যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলের মতামত থেকেই তো এই সিদ্ধান্তটা এসেছে। আমি একটু আনিস আলমকে আপনার কাছে একটু যেতে চাই যে আজকে বিএনপির মহাসচিব একটা বক্তব্য দিয়েছেন, উনি বলেছেন যে দ্রুত শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন উনি, এবং আরেকটি মন্তব্য করেছেন যে একটি শক্তি চেষ্টা করছে ৭১কে নিচে নামাতে, তারা শুধু ২৪-এর আন্দোলনকে বড় করে দেখাতে চায়। এই যে ৭১ এবং ২৪, এই বিতর্কটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে মানে করে আসছি, এই বিতর্ক হওয়াটা কি আসলে কাঙ্ক্ষিত ছিল কিনা? ৭১ তো আমাদের মূল ভিত্তি, রাষ্ট্রের ভিত্তিতে, সো ৭১ নিয়ে কথা তো হতেই পারে। কিন্তু উনি যে এটা বলেছেন যে ওই রাষ্ট্রকে ফেরত দেওয়া, সেটাও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। যদি ওই রাষ্ট্র যদি মনে করে যে আমরা ফেরত দিতেই পারে, এবং পৃথিবীতে এটা তো মানে অস্বাভাবিক না যে ফেরত আনা, এবং পৃথিবীতে এরকম নজিরও আছে, আমার শক্তি থাকলে আমি গিয়ে ধরে নিয়ে আসছি। তো এটা নির্ভর করছে যে আসলে আমাদের নিজেদের উপরও না, এটা ভারতের উপর, ভারত কিভাবে রিয়েক্ট করবে। ভারত এই পর্যন্ত তো যেভাবে সিগন্যাল দিয়েছে সেটাতে আমরা বুঝতে পারি যে এটা অকল্পনীয়, এটা সম্ভবই না। আর দ্বিতীয়ত হচ্ছে যে ৭১কে উনি যেটা বলেছেন, আমি বিএনপির এই জায়গাটাতে আমি মনে করি যে বারবার ওনারা গোল খাচ্ছেন, মানে ঘুরপাক খাচ্ছেন। ৭১ জিনিসটা, ৭১ এবং আওয়ামী লীগ, এই দুইটা প্রশ্নে ৫ আগস্টের পর থেকে ওনারা একবার এক কথা বলেন, এবং সেটা করার ফলে যেটা হচ্ছে যে মানুষ আসলে এদের ৭১ নিয়ে এদের কথাকে আর বিশ্বাস করছে না। আজকে আপনার মির্জা ফখরুল সাহেব যে বক্তৃতা দিয়েছেন, আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন, সেটার বিরুদ্ধে মানুষের কত বয়ান। কারণ কয়দিন আগে উনি আবার জামাতের একটা পত্রিকার অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে নিজামী এবং আদার্স এরা কোনো অন্যায় করেন নাই। আবার ৭১ উনি প্রশ্ন তুলছেন, ৭১কে করা যাবে না, অন্যায় করেনি এমন কথা মনে বলেনি, যে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, তার মানে তো ওনারা নিষ্পাপ লোক ছিলেন। তো নিষ্পাপ লোক ছিলেন, তাহলে ৭১ এই পাপগুলো কে করে গেছে তার তো ওনারা কোনো হিসাব দিতে পারেন না। তো আমি বেসিক্যালি যেটা বলতে চাই, বিএনপির একটা রাজনৈতিক স্ট্যান্ড থাকা উচিত, সেটা ৭১ পক্ষে বিপক্ষে যেটাই হোক। আমি জামাতকে এই ব্যাপারে বরং সেলুট দিতে চাই যে তারা ৭১ পরে যে জাসদে আশ্রয় নিয়েছিল অনেকেই তাদের রাজনৈতিক স্বার্থে,
এবং পরবর্তীতে তারা বিএনপির আশ্রয় নিয়েছে, তারা আওয়ামী লীগের গুপ্ত বাহিনী হিসেবে ছিল, কিন্তু স্বাধীনতা 2.0 হওয়ার পর তাদের আর গুপ্ত রাজনীতির দরকার নাই। কিন্তু বিএনপি যেটা বারবার ভুল করছে, তারা মধ্যপন্থা, তারা একবার এক কথা বলছে, এদিন এদিকে দিচ্ছে, ওদিন এদিকে দিচ্ছে। তারা এটা বুঝতে পারছে না যে এই 24-এর গণ অভ্যুত্থানের পরে এই যে স্বাধীনতা যুদ্ধ এবং আওয়ামী লীগ প্রশ্নে তাদের ক্লিয়ার অবস্থান নিতে হবে। তারা আসলে কি চায়, মানুষ এত বোকা না। এবং রাজনৈতিক এই দোদুল্যমানতা, এটা কিন্তু দুর্বলতার প্রকাশ, এবং বিএনপি এই জায়গায় ব্যর্থ হচ্ছে বারবার। বিএনপি অবশ্যই যেটা 71-কে যদি উনি ধারণ করতে চান সেটা তো আমরা স্যালিউট করবো, 71 আমাদের যেহেতু ভিত্তি, এবং 24-এর সাথে কে তুলনা করছে আমি জানি না, তাহলে উনি সেটা ক্লিয়ার করতে পারেন। কিন্তু আমি দেখি যে ওনাদের 71 এবং আওয়ামী লীগ পলিসিতে গন্ডগোল আছে। এটা বিএনপি যতদিন ঠিক করবে না। 71-এর চেতনা কি বিএনপি ধারণ করে না? আপনার কি সেরকম মনে হচ্ছে? মাঝে মাঝে ওনাদের স্টেটমেন্ট ওরকম চলে আসে। তো যখন আপনি বলেন যে আমি এদেরকে নিষ্পাপ, বা এদের বা 71-এ যে অপরাধগুলো সেগুলো যদি আপনি পাশ কাটিয়ে যেতে চান, ভাষা কথা বলেন, তাহলে এটা হবে। কিন্তু বিএনপির রাজনীতিতে তাদেরকে ক্লিয়ার করতে হবে তারা আসলে 71-এর প্রশ্নে কোন দিকে আছে। যদি তারা সত্যিকার অর্থে 71-কে ভালোবাসে, তাহলে 71-কে যেভাবে অবমাননা করা হচ্ছিল যে 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে, সেই সব বিষয়গুলো তো ওনাদের দৃষ্টিভঙ্গি আরো ক্লিয়ার হওয়া উচিত ছিল এবং প্রতিবাদ করা উচিত ছিল। তারা একবার বলে বঙ্গবন্ধুকে কিভাবে জানি অপমান করা হলো, আবার পরের দিন আবার সেটা ভুলে যায়। তো একদিন এক কথা বলে। একদিন আমি একটু সাইফ আপনার কাছে জানতে চাই যে আপনাদের দলের প্রতীক নিয়ে তো এখনো কোনো সুরা হয়নি। আগামীকালকে মনে হয় নির্বাচন কমিশনের সাথে আপনাদের একটা বৈঠক রয়েছে, যেটা জানতে পারলাম। কালকের বৈঠকে কি প্রতীক নিয়ে একটা সুরাহা হবে? দেখা যাক, মানে আসলে তাদের যদি সদিচ্ছা থাকতো তাহলে তো আসলে কলির জায়গায় শুধু শাপলাটাই আসতো। তো তারাও আসলে যে জায়গা থেকে খুবই, মানে প্রথমে তো বলেছিল যে আসলে এরকম সম্ভব না, কিন্তু তারপরে দেখা গেল যে আসলে অধ্যাদেশ জারি না করে হচ্ছে যে তারা একটি প্রতীক যুক্ত করতে পারলো। সম্ভবত 3টি প্রতীক আরো যুক্ত করেছে, 3টি টোটাল 4টা, শাপলাকলি সহ টোটাল 4টা। তো এই ক্ষমতাও তো তাদের আছে, তো সেটা তো দেখা গেল। এবং শাপলা যাবে না, কিন্তু শাপলা নামটা তো এখন আছে, শাপলা কলি। তো এখানে আমার মনে হয় যে তাদেরকে আরেকটু মানে নিরপেক্ষীয় একটা অবস্থান নিয়ে আসলে এটা সমাধান করে ফেলা উচিত। আমার মনে হয় যে এখানে আরো অনেক ইস্যু আছে, সেগুলো নিয়ে আমাদের আসলে রাজনীতিটা করা উচিত। এই প্রতীক মানে অনেক মেজর ইস্যু বাদ দিয়ে আসলে আমরা অনেক ছোট ছোট বিষয় ধরে আঁকড়ে আছি। সরকার কি আপনাদেরকে এইগুলা নিয়ে ব্যস্ত রাখছে মনে করছে? কারা এখন ব্যস্ত রাখছে আসলে বলতে পারছি না, মানে সরকার না কোনো রাজনৈতিক দল না এজেন্সি। রাজনৈতিক দলের প্রশ্ন কেন আসলো? প্রশ্ন আসলে নির্বাচন কমিশনার তো কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছে না। রাজনৈতিক দলের কাজ করছে না, আবার করছেও। যেমনটা হচ্ছে যে এই যখন নির্বাচন কমিশন গঠন করা হয় তখন তো আসলে যারা রাজনৈতিক দলগুলো ছিল, স্টেক হোল্ডার ছিল, তাদের কাছে নাম প্রস্তাব করতে বলা হয়েছিল। তো সেখানে এনসিপি তো তখন ছিল না, তখন জাতীয় নাগরিক কমিটি ফরম্যাটে আমরা কাজ করছিলাম। তো আমাদের জায়গা থেকে আমরা কোনো নাম প্রস্তাব করিনি, এবং আমরা বলেছি যে আমরা আসলে নির্বাচন কমিশনের সংস্কারটা চাই, এবং এর মাধ্যমে তারপরে আপনারা যাকে দেন সমস্যা নেই। সেক্ষেত্রে বিএনপি থেকে যে 2টি নাম প্রস্তাব করা হয়েছে সেখান থেকে একটি নাম তারা গ্রহণ করে নির্বাচন কমিশনার বানিয়েছেন। তো সেই জায়গা থেকে, এবং আমরা দেখিয়েছিও যে বিএনপির প্রতি তারা বেশ মানে আস্থাভাজন ভাবে কাজকর্ম করছে। যেসব ভোটকে তারা ইলিগাল বলেছে সেসব ভোটেই আবার লিগালাইজ করে তারা মেয়র হতে চায় বা মেয়র হয়েছে। তো এইগুলো তো আমরা দেখেছি পক্ষপাতমূলক একরকম আচরণ অলরেডি হয়েছে, এবং সেই জায়গা থেকে সেটা নির্বাচনের জায়গা থেকে যদি আদালতের রায় থাকে, আপনি যে নির্বাচনের কথা বলছেন সেখানে আদালতের রায় ছিল, আদালতের রায় থাকার পরে সেটা নিয়ে নির্বাচন কমিশন তার পরবর্তীতে পদক্ষেপ নিয়েছে। যাক, সেই মানে প্রসঙ্গটা আগে। হ্যাঁ, তো আর আরেকটা বিষয় হচ্ছে যে 71 যে প্রশ্ন, 71-এর সাথে আমাদের আওয়ামী লীগকে মিলালে হবে না, মানে আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান, না, এটা কোনোভাবেই মেলানোর সুযোগ নেই। আবার 71-এর সাথে 24-কেও মেলানোর কোনো না, ডেফিনেটলি না। 71-কে আমরা সেভাবে অনার করি। একটা বয়ান কিন্তু আসলে এটা মানে এই বয়ানটার বিপক্ষেও কি? এবং আমি এটা বলতে চাই যে এনসিপি বা তরুণরা 71-কে ধারণ করে, এবং মহান মুক্তিযুদ্ধ ছাড়া আসলে আমাদের এই দেশটাই তো আমরা পেতাম না। সেখানে এর পরবর্তীতে যেই রূপরেখায় আসুক না কেন, সেগুলোর সংগঠিত হওয়ার সুযোগই তো থাকতো না। তো আমরা যারা তরুণরা আছি, আমরা মুক্তিযুদ্ধর যে আদর্শ বলেন, চেতনা বলেন, সবকিছু আমরা সেইভাবেই অ্যাকচুয়ালি ওন করি, মানে ওই রাজনীতির জন্য ওন করা, ওই চেতনা ব্যবসার ক্ষেত্রে না। এবং 24-কেও আমরা ধারণ করি, কিন্তু এটা মুখোমুখি করার কোনো সুযোগ নেই। আমি মিলন ভাই, আমি আপনার কাছে যাব। আমি একটু শায়ন স্যারের কাছে একটু জানতে চাই যে আজকে জাতীয় পার্টির মহাসচিব বলেছেন যে দেশ গভীর খাদের কিনারায় পড়ে গেছে, আসলে কি তাই?
আমার কাছে এখনো মনে হয় না। আমার কাছে এখনো মনে হয় যে অফকোর্স আমরা একটা ক্রাইসিস, আপনি যখনই হচ্ছে গিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখবেন তখন অফকোর্স সেটা একটা ক্রাইসিসের দিকে নিয়ে যায়। কিন্তু আমি যেটা বললাম, আমি শুরুতেই যে জায়গায় বলেছিলাম যে আমার কাছে মনে হয়েছে যে এই ক্রাইসিসটাকে আমরা দূর করার বেশ কিছু রাস্তা আছে। আমরা সেই রাস্তাগুলো নিয়ে আনফর্চুনেটলি কথা বলছি না। রাজনৈতিক দলগুলো একজন আরেকজনকে বিভিন্ন নামে ডাকছেন, বিভিন্ন ইস্যু করছেন। যদি সিরিয়াসলি কথা বলে, এবং এই মুহূর্তে আমার মনে হয় যে ইন্টারিম গভর্নমেন্টেরও সেই দায়িত্বটা নেওয়া উচিত। নিয়ে আমি জানি না, হয়তো তারা আলাদা করে কথা বলছেন, কিন্তু সেটার কোনো এখন পর্যন্ত হিসেবে পাচ্ছি না। একটা পজিটিভ দিক যেটা হয়েছে, আপনি যদি দেখেন যে বিএনপি একদম শুরুতে যে না ক্যাম্পেইনটা শুরু করেছিল সেটা কিন্তু অনেকটা কমে গেছে, এবং বিএনপিকে একটু মানে মনে হচ্ছে যে তারা হয়তো জিনিসপত্রগুলো বিবেচনা করছেন। আই হোপ সেটা হবে। তো সেই ক্ষেত্রে যদি সেটা হয়, তাহলে আমার কাছে মনে হয় না যে একদম খাদের কিনারে পৌঁছে যাওয়ার মতো কোনো জায়গায়। যাক, আপনি আসার কথা শুনলেন। মিলন ভাই, আপনাকে যেহেতু পেলাম, একটু জানতে চাই যে আপনি বিদেশে যেতে চেয়েছিলেন, সেখানে বাধা দেওয়া হয়েছে, আসলে ঘটনাটা কি? সেটা আমি খুব মানে বিস্ময় প্রকাশ করছি যে এই ধরনের ঘটনাকে। দেখুন, এদেশে ইন্টেলিজেন্স রয়েছে। যেই ব্যক্তিটির সাথে আজকে বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম যে ষড়যন্ত্রের সংশ্লিষ্টতা আমাকে এনেছে, এই ভদ্রলোক 2001 হতে 6 পর্যন্ত কয়েকবারই অ্যারেস্ট হয়েছিল। এবং পত্রিকা পড়লে দেখতে পাবেন, বিশেষ করে প্রথম আলো যেদিন অ্যারেস্ট হয়েছে সেদিন লিখেছে লোকটি ফ্রড, লোকটি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ইউজ করে এবং লোকটি সিআইএর এজেন্ট বলে। এগুলি সবই তার ফ্রড ধরা পড়েছে এবং বিভিন্ন সময়ে তার বিভিন্ন ফ্রডের ইতিহাসও উঠে এসছে। এখন এই লোকটি বেশ অনেকের নাম বলেছে, তার নাকি নেক্সট গভর্নমেন্ট উনি করবেন। দেখুন, বিএনপি এই সরকারকে সাপোর্ট করে যাচ্ছে এবং আমরা চাই যে এই সরকার সুস্থ একটি নির্বাচন দিয়ে যাক, এবং নির্বাচনের পরে আমরা ভাবছি যে আমরাই তো এই দায়িত্ব পাবো। সেক্ষেত্রে বিএনপির কোনো নেতাকর্মী ওই লোকের সাথে দেখা করবে, এটা কোনো যুক্তিসঙ্গত হতে পারে না। তাছাড়া এই যে আজকের পেগাসাস রয়েছে, মিডিয়া রয়েছে, ইলেকট্রনিক মিডিয়া দেখার সেই জায়গায় যদি আমি এহসানুল মিলনকে কখনো তার টেলিফোন আমাকে করেছে বা কোনো টেক্সট মেসেজ পাঠিয়েছে বা কোনোদিন তার সাথে দেখা হয়েছে বা কোনো মিটিংয়ে গিয়েছি, এমন কোনো রকম ডকুমেন্ট যদি তারা পেত এবং স্মার্টলি হ্যান্ডেল করতো, তাহলে তারা পেত না। তাহলে সেই জায়গায় আমার নামটিকে সংশ্লিষ্ট করার তাদের কোনো প্রয়োজন ছিল না। দ্বিতীয়ত দেখেন, এমনও বলেছে যে বর্তমান ক্যাবিনেটের উপদেষ্টাও রয়েছে, অনেক আইন বিশেষজ্ঞ রয়েছে, অর্থনীতিবিদ রয়েছে, রাজনীতিবিদ রয়েছে, সাবেক সেনা কর্মকর্তা রয়েছে, সাংবাদিক রয়েছে। আচ্ছা, এই যে তারা বলছে, ধরুন এই গভর্নমেন্টের ক্যাবিনেটের 2 জন উপদেষ্টার কথা বলা হচ্ছে, তাদের নাম যদি কেউ লিখে থাকে তাহলে তারা কি দোষ করলো? তারা তো কোনো দোষ করে, উনি নাম লিখবেন বলেই কি তারা দোষী সাব্যস্ত হয়ে যাবে? আর বিএনপি আমরা কেন তার সাথে সহযোগিতা করবো? আমরা 2002 বা 2003 তাকে আমরা অ্যারেস্টও করেছি। হি ইজ এ ফ্রডুলেন্ট গাই। আর বিশেষ করে আমি যুক্তরাষ্ট্রে 38 বছর ছিলাম, আমিও যুক্তরাষ্ট্রের সিটিজেন ছিলাম। আমরা তো বুঝতেই পারি কে কি না কি। যেই লোকটির সাথে আমার সম্পর্ক নেই, কোনো সংশ্লিষ্টতা নেই, হঠাৎ করে যে কথাটি এই ভাই বলছিলেন নির্বাচন হবে কি হবে না, সেই জায়গাটি যাচ্ছে। আমার তো খুব সন্দেহপ্রবণ হচ্ছে এই গভর্নমেন্ট একটা কিছু প্লট করতে যাচ্ছে। তা নাহলে আমার নামটি যখন ওখানে দেওয়া হলো, তাহলে তারা এটাকে ভেরিফাই করেনি কেন? আর নাম তো একজনের দেওয়া হয়নি, নিশ্চয়ই ওর ক্যাবিনেটে, ফ্রডুলেন্ট ক্যাবিনেটে 50-60 জনের নাম রয়েছে, সমাজের যে কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি। তাই 50-60 জনকে তারা ইনকোয়ারি করলো না, ইনভেস্টিগেশন করলো না। এই যে এই সরকারের সময় যখন আমি এয়ারপোর্টে ফিরে আসলাম, চিন্তা করুন কি মনে পড়েছে আমার। ফেসিবাদ সরকারের সময় আমরা এয়ারপোর্টে গিয়ে যেতে পারতাম না, কোর্ট সেরকমই মনে হয়েছে। বেগম খালেদা চিকিৎসার জন্য যেতে পারছেন না। তাহলে এই সরকারের যে ডিপার্টমেন্টগুলো ইনভেস্টিগেশন করেছে, তাতে কি প্রপারলি ইনভেস্টিগেশন করার কোনো দায়িত্ব তাদের? সেই প্রশ্নটা আপনার রয়েছে। আমার সময় একেবারেই শেষ। আপনাদের 4 জনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।